স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। কড়াইল বস্তির আগুন, সেটাই আসলে আজকের মূল ইস্যু। আমরা যদিও এরই মধ্যে জানি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে 10:30টার দিকে, প্রায় 1500 ঘর পুড়ে গেছে। মাঝে মাঝে এই ধরনের আগুন হয় এবং বস্তিবাসী একেবারে নিঃস্ব হয়ে যায়, নতুন করে আবার সেখানে ঘর ওঠে। একটু এই মন্তব্য আজকের এই খবরটা নিয়ে একটু, যেহেতু সবগুলো অনলাইন নিউজ পোর্টালে। না, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এটা দুঃখজনক নানান বিবেচনায়। প্রথম কথা হচ্ছে, আমাদের রাজধানীর বস্তিগুলিতে কিন্তু বারবার আগুন লাগে। এই আগুন লাগার এক এক সময় এক এক কারণ থাকে। তবে এখন আমরা মৌসুমগত দিক থেকে যে মৌসুমে প্রবেশ করেছি, আবহাওয়ায় এই সময়টা কিন্তু অগ্নিকাণ্ডের জন্য খুব সেন্সিটিভ একটা সময়। জি। তো আমাদের কড়াইল বস্তির ক্যারেক্টারটা আপনি জানেন। এই একটু জায়গায় হাজার হাজার ঘর। এর একটি ঘরে যদি কোনোভাবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর যেটা বলছিলাম, ওয়েদারটাও এখন এরকম যে আগুন ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। তারপরে আবার যেটা হয়, ঢাকা শহরের বাস্তবতায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সংকটে ভুগছিল, ভেতরে যাওয়ার রাস্তা থাকে না। হ্যাঁ, এই বাস্তবতার মধ্যে আমরা আছি। তো এটা যেটা করতে হবে, যে প্রথমতই খুব স্বাভাবিক কারণে একটা, এখন পর্যন্ত যেটা আমাদের কাছে এই আগুনের ঘটনায় এত কষ্টের মধ্যেও এতগুলি মানুষ গৃহহারা হলো, তার মধ্যেও যেটা আশার সংবাদ, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির খবর পাইনি। কিন্তু বহু মানুষ ঘর হারিয়েছে, এটা তো আপনি বলছিলেন। এটা খুব শকিং। এখন এই আগুনের আসলে প্রকৃত কারণ কি খুঁজে বের করা, ক্ষয়ক্ষতি নিরূপণ করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এখানে সরকারের বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এই পুনর্বাসন প্রক্রিয়ায়, উদ্ধার প্রক্রিয়ায়। সে কাজগুলি খুব তড়িৎভাবে যেন করা হয়, সে বিষয়ে ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে কাজ চলছে। কিন্তু আমাদেরকে যে জায়গাটা, ইভেন এই ঘটনার পরে ইমিডিয়েট যে আলোচনাটা সরকারের মধ্যে, যেটা হয়তো এখনো গণমাধ্যমে আসেনি, আমি যেটা আপনাকে বলছি, যে ইমিডিয়েট যে আলোচনাটা হয়েছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্ষতিপূরণ দেয়া, শুধুমাত্র পুনর্বাসন নিশ্চিত করা, বা শুধুমাত্র একটি তদন্ত করে এর কারণ খুঁজে বের করা, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে যেন আমাদের এই একদম হাইলি ডেন্সিটি যেগুলি এই বস্তিগুলি রয়েছে শহরের মধ্যে, এই সমস্ত জায়গায় হুটহাট করে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, সে বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখা। আরেকটা বিষয় দেখুন, এগুলি বিচার বিশ্লেষণের বিষয় আছে। এই জায়গায় আগুন লাগা কিন্তু নতুন ঘটনা নয়। তার মানে কি, যতবারই ধরেন আগুন লেগেছে, নিয়মতান্ত্রিকভাবে তদন্ত হয়েছে, সে তদন্তে তো কারণ খুঁজে বের করার পাশাপাশি কিছু রিকমেন্ডেশনসও থাকে। সেই রিকমেন্ডেশনসগুলি প্রতিফলন আসলে হচ্ছে কিনা, সেগুলিও দেখার বিষয় রয়েছে। এই বিষয়টি নিয়ে কাজ হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। তো আশা করি এই জায়গাটা খুব যৌক্তিকভাবে অ্যাড্রেস করা হবে। কিন্তু যেটা আমরা, এই মানুষগুলির শোক, তারা গৃহহারা হলেন, এই শোক তো তাদের একার নয়, এটা আমাদের সবার। সুতরাং এটাতে তো সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই। তবে আমাদের ভবিষ্যতের জন্য এই সমস্ত বিষয়ে, আমাদের দুর্যোগ, দুর্ঘটনা, এগুলি বিষয়ে আরও নানান প্রস্তুতির প্রয়োজন আছে। যে কিছুদিন আগে একাত্তর টেলিভিশনে একটি সংবাদ এরকম প্রচার হয়েছিল যে এই বস্তিগুলোতে যেভাবে ইলেকট্রিসিটির লাইনগুলো নেওয়া হয় অবৈধভাবে, এবং সেটা একটা সিন্ডিকেটেড ওয়েতে এটি করা হয় এবং খুবই বিপজ্জনকভাবে খাম্বা থেকে নিয়ে আসছে, এরকম অনেক ছবিও। ধরুন, আমি তো এখন সরকারকে প্রতিনিধিত্ব করি, তো আমার পক্ষে অনেক কথা বলাও মুশকিল। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে বস্তিগুলিতে, বিশেষ করে রাজধানীতে আগুন লাগার ক্ষেত্রে অতীতে আমরা কখনো কখনো এর রাজনৈতিক কারণও দেখেছি, যে বস্তিতে আগুন লাগার মধ্য দিয়ে এখানে যারা নিয়ন্ত্রণ করে তাদের হাত বদল হয়। তো এখানে কি হয়েছে আসলে আমরা জানি না, এটা খতিয়ে দেখা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই কারণে কথাটা বললাম, যে এই মানুষগুলিকে
ক্যাপিটালাইজ করা হয়। আমি ঠিক এখন বলতে পারবো না এটা কত সালের রিসার্চ এবং এইটা কাদের গবেষণা আমার পরিষ্কার মনে নেই, তবে আমি নিজে এটা দেখেছি এবং এটা নিয়ে আমি নিজে কাজ করেছি, আমি রিসার্চে পেয়েছি রাজধানীতে যে বস্তিবাসী আছে তাদের যে লিভিং কস্ট সেটা আমার আপনার চেয়ে বেশি। তারা বস্তিতে থাকে সত্য, কিন্তু তাদের ঘর ভাড়া, তাদের বিদ্যুতের লাইন, পানি, এভরিথিং তাদেরকে হাই প্রাইসে পারচেস করতে হয়। তাদের লিভিং কস্টটা আমাদের চেয়ে বেশি, কিন্তু আনফর্চুনেটলি এরা একটা চক্রের মধ্যে পড়ে থাকে, জিম্মি হয়ে যায়। তারা তাদের লাইফ, তাদের সব কিছুই নির্ভর করে অনেকটা দাদনের মতো করে একটা জায়গায় আছি, ঘর ভাড়া দিচ্ছি, থাকছি, সব কিছু হাই প্রাইস, এক্সপেন্সিভ। এই বস্তির জীবন এক্সপেন্সিভ, আমরা বস্তি মনে করছি, এরা কিন্তু আমার আপনার চেয়ে বেশি টাকা খরচ করে তাদের জীবনযাপন করতে হয়। সুতরাং এই বাস্তবতা, এগুলিকে ওভারঅল আমাদের অ্যাড্রেস করতে হবে আসলে, এর কোনো বিকল্প নেই এটা, এবং এটা কোনো এড়িয়ে যাওয়ারও সুযোগ না। একটু যুক্ত করে নেব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জি, হাবিবুর রহমান হাবিব, এই যে বস্তিতে যে আগুন লেগেছে এবং এখানে নিম্ন আয়ের মানুষ, প্রায় 1500 ঘর পুড়েছে। 1500 ঘর পুড়েছে মানে তাদের আসলে সহায় সম্বল সবই পুড়েছে, এরকমটা ধারণা করা যায়, তদন্ত না করেও এভাবে বলা যায় সাধারণ চোখে। সেই জায়গায় আপনার একটু কমেন্ট নিতে চাই। সালাম, খুবই পরিষ্কার করে বলতে চাই যে 1500 ঘর পুড়ে গেল, মানে 1500 পরিবার, 1500 পরিবার যদি 3 জন করে থাকে 4500, 4 জন করে থাকলে 6000 লোক। এই যে মানুষগুলি অসহায় অবস্থা পড়ে গেল, এখন কিভাবে এরা আবার নতুন করে এরা বাঁচার কোনো রাস্তা দেখছি না। প্রতি বছরই আমরা দেখি, আর এখন তো এখনো সেই আগুন পোড়ার সেই মৌসুম তো এখনো শুরু হয়নি, এখন তো শীতকাল চলছে, শীত যাবে তারপরে আগুনে পোড়া আমরা দেখেছি। আর বিভিন্ন সময় বস্তিগুলো পোড়াতো এক চক্র, এক শ্রেণীর লোক, তারা ওটা দখল করার জন্য বস্তি পুড়িয়ে দিয়ে সেখানে হয়তো আবার দখল নেওয়ার জন্য অথবা বিল্ডিং করার জন্য। এখন তো কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, এখন এইটা খুবই দুঃখজনক। এখন কোনো আশঙ্কা করেন আপনি, কি এই ঘটনায় কোনো আশঙ্কা করেন? একটা এত বড় একটা ঘটনা ঘটলো বা ঘটবে, এটা তো আসলে আমাদের কাছে তো মনে হচ্ছে, আমার কাছে যে এটা একেবারে স্বাভাবিকভাবে হওয়ার কথা না। আর স্বাভাবিকভাবে যদি হয়েই থাকে, তা আমাদের আগের থেকে প্রতি বছরই যে এরকম ঘটনা ঘটে, তা আমাদের প্রিপারেশন থাকা দরকার। যে সমস্ত বস্তিতে যে কোনো সময় একটা আগুন লাগতে পারে, তার সেটার সাথে সাথে নিভিয়ে যদি ব্যবস্থা করা যায়, তাহলে ক্ষয়ক্ষতির এত হতো না। এখানে তো আমার মনে হয় যে যারা আশেপাশে ছিল না, তারা তাদের কোনো জিনিসপত্র বের করতে পেরেছে বলে আমার মনে হয় না। তাদের না হয়, লোকগুলি কোথায় যাবে? সরকারকে এখন দায়িত্ব নিয়ে এখন এদেরকে নতুন কিভাবে আবার নতুন করে ঘর উঠাবে, এই ঘর উঠানো কোথায় টাকা পাবে? বিদ্যুৎ লাইন সবগুলো তো ধ্বংস হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হয় যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টির এটা যে একেবারে যে উড়িয়ে দেওয়া যায়। এখন সামনে নির্বাচন, সামনে 5 তারিখে হয়তো তফসিল ঘোষণা করবে, এরকম একটা আইডিয়া অনেকেরই আছে। তার আগে যদি এখানে আগুন, ওখানে রেল লাইনের আগে দেখলাম ঘটনা, বিভিন্ন জায়গায় নানান ধরনের কিন্তু ঘটনা হচ্ছে, যেগুলি একেবারে অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আজকে তো বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছি, এখন এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে। না না, ভোটের ক্ষেত্রে নির্বাচনে ভোট দেবার যেহেতু কোনো দলীয় সরকার ক্ষমতা নেই, অতএব ভোট যেদিন হবে ওই ভোটের জন্য ওই আপনার যে সাজোয়া জানা দরকার হবে না। ওই চৌকোর, সেনাবাহিনীর চৌকোর, বিজেপির চৌকোর, র্যাব চৌকোর, নির্বাচন কমিশন চৌকোর, রিটার্নিং অফিসার, এগুলো আমরা দেখেছি। রাতের বেলা ভোট করে ফেলে চৌকোর সেরা। এবার যে দলীয় সরকার ক্ষমতা, কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, ভোটের ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু ওই ভোটকে বিতর্কিত করার জন্য ভোট যেন সুষ্ঠুভাবে হতে না পারে বা কোনোভাবে মানে তার জন্য তৎপরতা দেখছেন আপনি। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু বিরতির পরে তাহলে একটু আলাপ করি। তার আগে আমি সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাকে একটু যুক্ত করে নিই। আচ্ছা, পেয়েছি। আপনার একটু কমেন্ট নিতে চাই। করাইল বস্তিতে আগুন এবং প্রায় 1500 ঘর পুড়ে গেছে এবং হাবিব ভাই বলছিলেন যে অন্তত 4500 থেকে 6000 মানুষ এখন গৃহহারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ ৭১ টিভিকে এবং সম্মানিত হাবিব ভাই সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে। করাইল বস্তি আমার খুব সুপরিচিত জায়গা। আমি পড়াশোনা করেছি পাশেই মহাখালী ওয়ারলেস গেট। ছোটবেলা থেকে করাইল বস্তির পাশে টিএনটি মাঠ, এখানে খেলাধুলা করতাম। আমার কাছে মনে হয় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা কিছু পরিকল্পিত ইস্যু সবসময় থাকে। আবার এই ঘটনার পিছনে নিশ্চয়ই তদন্ত করলে বের হবে, আশা করি ইনশাআল্লাহ। ঘটনার পিছনে অনেক সময় দেখা যায় অসচেতনতাও কাজ করে। সেক্ষেত্রে এই অগ্নিকাণ্ডগুলোর কারণটা কি সেটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। কারণের মধ্যে যে রিজন গুলো আগে ছিল সেগুলো কার্যকর হয়েছে কিনা, যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা জানেন করাইল বস্তিতে যারা থাকেন তাদের সিংহভাগই হলো যারা খুব আমি বলবো দরিদ্র শ্রেণীর মানুষ, অনেকটা অসহায় মানুষ, তারা এখানে থাকেন। এখানে থাকতে থাকতে অনেকে বিত্তশালীও হয়েছেন, তবে দরিদ্র শ্রেণী বা অসহায় শ্রেণী বেশি। সুতরাং তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করাটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের একটি অংশ। রাষ্ট্রের পাশাপাশি আমি মনে করি সকল রাজনৈতিক দলকেও সেখানে এগিয়ে আসা উচিত। বিত্তবান ব্যক্তিরা বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেখানে তাদেরকে কোনো কর্মসংস্থান করা অথবা কোনো রিহ্যাবিলিটেশনের ম্যানেজমেন্ট করা, সেই কাজগুলো করাটা অত্যন্ত এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কাজ আমি মনে করি ভবিষ্যতে এ ধরনের কাজ যাতে না হয় সেজন্য যে কার্যকরী উদ্যোগগুলো নেওয়া দরকার, সেটার পরিকল্পিত একটা উদ্যোগ গ্রহণ করা দরকার। আর বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্যাটাগরি করা দরকার আমার কাছে মনে হয়। অনেকে আছে দেখবেন এবার হয়তো এসএসসি পরীক্ষা দিবে অথবা মাদ্রাসা দাখিল পরীক্ষা দিবে, পরীক্ষার্থীদের জন্য আলাদা একটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করা খুব জরুরি। আবার অনেকে মানে এখান থেকে অসুস্থ রোগী আছে বা শিশু আছে, এই তাদের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট থাকা, আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এনেছেন। অনেক ধন্যবাদ। এবং আমি এ বিষয়ে নয়, আমি আসলে আরো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলাপ করব।